কেউ যদি গ্রামারকে ওভারকাম করে যদি মিনিং দিয়ে যদি সলভ করতে পারে, এটা বেস্ট ওয়ে। যে এত কিছু বুঝো আর গ্রামার বুঝো না কেন, গণতন্ত্র মূর্খের শাসন, তাই না? আবার কোনো কোনো ক্ষেত্রে এটা জ্ঞানীর শাসনও হতে পারে, ডিপেন্ড করে যে গণতন্ত্র কোথায় আছে। মানে গণতন্ত্র হচ্ছে আগুনের মতো, ঠিক মতো জায়গায় রাখতে পারলে এটা দিয়ে তুমি পৃথিবী গড়তে পারবা, আর ভুল জায়গায় রাখলে আগুন ধরে সব ধ্বংস হয়ে যাবে। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি, যে কনজাংশনকে আমরা কয় ভাগে ভাগ করি? 4 ভাগে ভাগ করি। 1 নম্বরে কি ছিল? সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, আর কি কনজাংটিভ অ্যাডভার্ব। বোঝা গেছে? তো এখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো লিখবো, একটু সবাই লিখে ফেলো। সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরা কি সেন্টেন্স বানাবে বলো তো? এরা হচ্ছে কি সেন্টেন্স বানায় আবার বলো? কমপ্লেক্স। আমাদের কিছুদিন পরেই হচ্ছে আমরা যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সলভ করতে, তো ওইখানে আমাদের এই নলেজগুলো কাজে দিবে। আবার এই যে টপিকটা পড়তেছি এটা আমাদের কানেক্টর সলভ করতে কাজে লাগবে। বোঝা গেছে? আচ্ছা, তো একে একে আমরা লিখে ফেলি। হু, হুম, whoever, whomever, which, whichever, what, whatever, that ever বলতে কিছু আছে? নাই, তো এটা লিখবো না আমরা। তারপর when, whenever, where, wherever, বা হচ্ছে whereas। তারপরে লিখবো হচ্ছে হাউ। হাউএভার কি লিখবো? না, লিখবো না। হাউএভারটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। বোঝা গেছে? হাউএভার কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন না। তারপরে লেখো হাউ মেনি, হাউ মাচ, where by, whose, তারপরে লেখো দো, অলদো, সিন্স, অ্যাজ, বিফোর, আফটার, বিকজ, তারপরে লেখো ইফ, ওয়েদার। এটা কিন্তু ওয়েদার হইব না, ওয়েদার। ইন কেস, ইভেন ইফ, ইভেন দো, only if, as if, as though, so that, in order that, than, THN, than, lest, once, provided that, providing that, বা হচ্ছে শুধু provided, unless, till, until, as soon as, as long as, তারপরে হচ্ছে as much as,
অ্যাজিউমিং দ্যাট। আচ্ছা, এই সবগুলোকেই আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। সব এদের মধ্যে সবার মিনিং আমি বলে দেবো, তার মধ্যে ম্যাক্সিমামেরই মিনিং তোমরা আগে থেকেই জানো, হয়তো বা নতুন কিছু অ্যাড হবে যেটার মিনিং তোমরা জানতা না। আর এই সব কনজাংশনের কিছু কিছু গ্রামারের রুল আছে, ওই রুলটা তোমাকে মেনটেন করে লেখা লাগবে। এবং এই রুলটা তোমার রাইট ফর্ম অফ ভার্বসেও আসতে পারে, তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও আসতে পারে, দুইটা জায়গাতেই আসতে পারে। বোঝা গেছে বিষয়টা? রাইট ফর্ম অফ ভার্বস আর কমপ্লিটিং সেন্টেন্সেও আসতে পারে। আর কানেক্টরস নামে একটা টপিক আছে, ওই টপিকেও আসতে পারে। তোমরা তো হচ্ছে একটু ছোট ক্লাস, তোমাদের মেবি কানেক্টরস নাই, তোমরা এর পরের বছর পাবা। কিন্তু আমি তোমাদেরকে এমনভাবে পড়াচ্ছি, ফিউচারে যত ধরনের কোয়েশ্চেন হবে সব কিছুর জন্যই তোমাকে প্রিপেয়ার করে দিচ্ছি। বোঝা গেছে? লিখছো এগুলো সব? মোটামুটি 49টা এখানে আছে। এখন একটু বাড়তি ইনফরমেশন দেখাই তোমাদের। ধরো আমি যদি বলি ইট ইজ ম্যান, তারপরে কি হু ইজ মর্টাল। আবার ধরো লিখলাম হু আর ইউ। এই দুইটা সেন্টেন্সের মধ্যে কনজাংশন কোনটা বলো? কোন হুটা কনজাংশন, এইটা নাকি এইটা? আচ্ছা, এইটা হচ্ছে কনজাংশন, তাই না? এবং এটাকে আমরা কি কনজাংশন বলবো? সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। আবার একই সাথে এটা প্রোনাউনও। কেন প্রোনাউন? কারণ প্রোনাউন সেন্টেন্সে কি কি হিসেবে থাকে বলো তো? সাবজেক্ট আর কি অবজেক্ট। নাউন আর প্রোনাউন দুইটাই। নাউন আর প্রোনাউন সেন্টেন্সে ওদের ভূমিকা জাস্ট দুইটাই। সেটা কি হয়, সে সাবজেক্ট হিসেবে থাকবে, তা না হলে অবজেক্ট হিসেবে থাকবে। এই যে আমরা যে ইজ লিখলাম, ইজের সাবজেক্ট কোনটা? হু। তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করছে না? সেই দৃষ্টিকোণ থেকে ওকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলতে পারি? প্রোনাউন বলতে পারি। মানে ও একই সাথে, মানে ও একটা রেয়ার জিনিস যে একই সাথে দুইটা পার্টস অফ স্পিচে সে আছে। এক দৃষ্টিকোণ থেকে সে কনজাংশন, আবার আরেক দৃষ্টিকোণ থেকে সে তাকে আমরা কি বলতে পারি? প্রোনাউন বলতে পারি। তাহলে কখনো যদি কেউ প্রশ্ন করে এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি বলবা এটা একই সাথে কনজাংশন আবার একই সাথে প্রোনাউন। তো প্রোনাউন হিসেবে যখন কাজ করবে তখন এটাকে আমরা কি প্রোনাউন নাম, এটা কি বলতো? রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ এই হু বলতে আসলে কাকে বোঝাচ্ছে? ম্যানকে বোঝাচ্ছে, এবং ম্যানের জন্যই আমরা কি দিছি? ইজ দিলাম এখানে। তাহলে আগের যে এলিমেন্ট সেটাকে পরবর্তী ভার্বের সাথে রিলেট করে দেয় না, এই জন্য ওর নাম দেওয়া হলো কি? রিলেটিভ প্রোনাউন। তার মানে এই হুটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনও বলতে পারি, আবার রিলেটিভ প্রোনাউনও বলতে পারি। ওই যে তোমাদের এর আগে একটা সলভ করেছিলাম না, যে ইট ইজ আই না মি বলো? আমরা স্পোকেন ইংলিশে মি বলি, তবে ফর্মালি বা গ্রামার আমাদেরকে বলে এখানে আই দিতে, মানে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে বলে। আর বি ভার্ব যারা যত মানে বি ভার্ব ছাড়া যত ভার্ব আছে ওই ভার্বগুলোর পরে আমরা দিব হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা যাক, ইট ইজ আই, তারপরে ধরো যদি আমরা হু লিখি, এখানে অ্যাম, ইজ, আর ধরো গিলটি, কি হবে তাহলে এখানে বলো? বলো হু 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 এর আগে কি আছে? আই। আইয়ের জন্য তোমরা কি দাও? তো ওইটাই দিবা। বুঝা গেছে? ইট ইজ আই হু অ্যাম গিলটি। না না, হু এর জন্য আসলে কিচ্ছুই হয় না। হু আর ইউ না হু ইজ ইউ? হু আর ইউ? হু অ্যাম আই নাকি হু আর আই? তাহলে হু এর জন্য কি তুমি কোনো কিছু দিচ্ছ না? হু বলতে যাকে মিন করে তার জন্য আমরা দিই। বোঝা গেছে বিষয়টা? তোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনও বলতে পারি, আবার কি বলতে পারি? রিলেটিভ প্রোনাউনও বলতে পারি। এটা কি সেন্টেন্স বলো তো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এটাও কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা সিম্পল কি হবে বলো তো? ম্যান ইজ মর্টাল হয়ে গেল। তারপরে এইটার সিম্পল কি হবে? আই অ্যাম গিলটি। মানে কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পল করি তখন আমাদের মেইন টার্গেটটা থাকে কি? কনজাংশনটাকে বাদ দেয়া, তাই না? আচ্ছা, এরপরে দেখো হু আর ইউ, এইখানে কি এটা কনজাংশন হিসেবে কাজ করছে হুটা? না। তবে এই যে ভার্বটা আছে এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করলো না, এই জন্য ওকে আমরা কি বলতে পারি? প্রোনাউন। কিন্তু ওকে কি আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারবো? ওকে আগে পরে কাউকে কি রিলেট করে? না।
তাহলে কি করে, ও হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানায়, এই জন্য কি আমরা কি প্রোনাউন বলতে পারি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এই টাইপ নলেজগুলো তোমাদের যদি থাকে, ভবিষ্যতে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি একদম উড়াই দিতে পারবা। এগুলো দিয়ে আসলে ভালো স্টুডেন্ট জাজ করা হয়, বোঝা গেছে? এই যে আজকে আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে প্রিপারেশন নিয়েছিল বুয়েটের, আনফর্চুনেটলি বুয়েটে হয় নাই, তারপরে পরীক্ষা দিতে গেছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে। তো সি ইউনিটে এক্সাম দিয়ে ও 4th হয়ে গেছে। আবার এই ইউনিটে চান্স পাইছে, এই ইউনিটেও চান্স পাইছে, ওটাতে সিরিয়াল একটু পেছনে, কিন্তু চান্স পাইছে। ওইখানে দেখা গেছে যে সায়েন্সের সাবজেক্টে যেতে ইংলিশে বেশি পেয়ে বসে আছে। তো এইরকম যে তুমি যদি হচ্ছে তোমার নলেজটা যদি হচ্ছে একদম প্রসারিত করে রাখো, দেখবা যে তুমি কোনো কিছুর জন্য প্রিপারেশন নিবা না, তাও তোমার চান্স হয়ে গেছে। আবার অনেকে দেখবে প্রিপারেশন নিয়েও কিছু হয় নাই। তো প্রিপারেশনটাকে একদম লাইফ টাইম বানায় নাও, ওইটা হচ্ছে পার্টিকুলার কয়েকটা মাসের মধ্যে নিয়ে এসো না, সারা জীবনই হচ্ছে নলেজ গ্যাদার করতে থাকো। এটা একদিন না একদিন ঠিকই সব কিছু কাজে লাগবে। এই যে হচ্ছে নামগুলো শিখলা না, এইগুলোই দেখবা যে কোথাও না কোথাও ঠিকই কাজে লেগে গেছে, বোঝা গেছে? আচ্ছা যাক, আমরা এখানে বাড়তি কিছু জিনিস জেনে নিলাম। এই যে সেন্টেন্সটা লিখলাম, ইট ইজ ম্যান হু ইজ মর্টাল, এখানে হু এর মিনিংটা কি, বাংলা মিনিংটা কি বলো তো? এটাই মানুষ কে মরণশীল নাকি যে মরণশীল? যে মরণশীল। আর হু আর ইউ, তুমি যে না তুমি কে? তুমি কে? আচ্ছা, তো যখন এইগুলা তোমার কনজাংশন হিসেবে কাজ করে, তখন ইন্টারোগেটিভের মতো আসলে মিনিং দেয় না। এবার আমরা একটু বাংলা লিখি, তোমরা এমনিতেও জানো, যেটা জানো না সেটা লেখো। হু অর্থ কি? যে বা কে। হুম অর্থ কি? যাকে বা কাকে। হুএভার মানে কি বলো তো? যেই। আর হুমেভার যাকেই। হুইচ মানে কি? যেটা বা যা। আর হুইচ এভার কি? যেটাই। না, আসবে না, এগুলো বোঝার জন্য অনেকেরই সমস্যা হয়, তো এই জন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি। তুমি যেটা জানো লেখার দরকার নেই, না জানলে লেখো। হোয়াট অর্থ হতে পারে কি, হতে পারে যা, হোয়াট এভার যেটাই বা যাই। দ্যাট অর্থ হচ্ছে যা বা যে, দুইটাই হতে পারে। তারপরে হোয়েন কি বলো? যখন বা কখন। হোয়েন এভার কি? যখনই। হোয়ার মানে কি? যেখানে। আর হোয়ার এভার মানে কি? যেখানেই। হোয়ারাস মানে কি? অপর দিকে। আর সবগুলোরই এক্সাম্পল দেখব। হাউ মানে কি? যেভাবে বা কিভাবে। হাউ মেনি মানে কি বলো? কতগুলো। আর এটা কি? কতটুকু বলতে পারো। হোয়ার বাই মানে কি বলো তো? হোয়ার বাই বলতে পারবা কেউ? হোয়ার বাই মানে হচ্ছে তোমার বাই হুইচ। বাই হুইচটাও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। বাই হুইচ মানে কি বলো? যেটা দিয়ে বা যা দ্বারা, বোঝা গেছে? যেটা দিয়ে বা যা দ্বারা। হোয়ার বাইটা ইউজ করা হয় খুব ফর্মাল ক্ষেত্রে, নর্মালি হচ্ছে কনভারসেশন ইউজ করা হয় না। ওই বাই হুইচটা কি আমরা ইউজ করি। হুজ মানে কি? যার বা কার। দোয়াল দো মানে কি বলো? যদিও। দুইটারই মিনিং সেম, কোনো ডিফারেন্সও নাই। সিন্সের মিনিং হচ্ছে বেশ কয়েকটা হতে পারে। এইটা দিয়ে হচ্ছে যখন হতে পারে, আবার যেহেতু হতে পারে, আবার এটা দিয়ে থেকেও হতে পারে, থেকে। তাহলে সিন্সের তিনটা মিনিং, যখন, যেহেতু আর কি থেকে। অ্যাজ মানে কি? যেহেতু বলতে পারো বা কারণ বোঝায়। বিফোর মানে কি? আগে। আর আফটার মানে পরে। বিকজ মানে কি? কারণ। ইফ মানে কি? যদি। আর ওয়েদার মানে কি? মানে আশঙ্কা বোঝায়। দুইটাই যদি, কিন্তু দুইটা দুই রকম আর কি।
যে যদি তুমি আসো তবে আমি যাব, এটা হচ্ছে ইফ। আবার এখন যদি আমি বলি যে বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাও, তা না হলে যদি বৃষ্টিতে ভিজে যাও, এই যদি দিয়ে কোনো শর্ত বোঝাচ্ছে, একটা আশঙ্কা বোঝাচ্ছে, যদি বৃষ্টিতে ভিজে যাও এই জন্য ছাতা নিয়ে যাও। কোনটা ন্যারেশনে, কোনটা ওয়েদার বা ইফ? হ্যাঁ, এই জন্য ওয়েদার লেখাটাই ভালো হয়, বোঝা গেছে? ওয়েদার লেখাটাই ভালো হয়, তবে এগুলো ম্যাটার করে না আসলে, অনেক ফ্লেক্সিবল জিনিসগুলো। ইন কেস মানে কি বলো? ইন কেস দিয়েও হচ্ছে আশঙ্কা বোঝায় যে হ্যাঁ এটাও হতে পারে ওইটাও হতে পারে, তবে একটু ঝামেলা আছে ভাইরা। ওয়েদার আর হচ্ছে তোমার ইন কেসের মধ্যে একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমরা একটু পরেই দেখব। আর সবাই একটু আগে শুনো তারপরে লেখো, বোঝা গেছে? আগে একটু শুনো তারপরে লেখো। ইভেন ইফ মানে কি বলো? এমন কি যদি, বোঝা গেছে? এমন কি যদি, এমন কি যদি। আচ্ছা আমি এই যে বলি যখন একটু শুনে নাও তারপরে লেখো, একটু পরে লেখো। এই জিনিসগুলো আগে লিখতাম না, পরে টিচাররা এসে না টিচার না স্টুডেন্টরা এসে বলতো ভাইয়া ইফ পড়াইছেন ইভেন ইফ তো পড়ার নাই। আরে ভাই ইফ ইভেন ইফ তো ইফ থেকেই আসছে, তাই না? এই জন্য আবার আলাদাভাবে দেয়া। হ্যাঁ একটু জোর দিয়ে বলা। ইভেন তো মানে কি? এমন কি, হ্যাঁ যদিও। অনলি ইফ মানে কি? কেবল যদি। যে তোমরা ম্যাথে করো না, যদিও কেবল যদি, আল্লাহ জানে এটাতে কি বোঝায়। অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন, দুইটাই সেম। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট কি? যাতে, মানে উদ্দেশ্য বোঝায়। দেন কি বলতো? থেকে বা তুলনা করা বোঝায় আর কি। লেস্ট মানে কি? তা না হলে। আর এই যে ওয়ান্স মানে কি বলো? ওয়ান্স, এই যে ভাইরা ওয়ান্স মানে কি বলো? চিন্তা করো চিন্তা করো। আচ্ছা শোনো, ওয়ান্স আমরা যখন বলি, যে ধরো আমরা যদি এইভাবে বলি ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এখন কি বোঝাচ্ছে? যে কোনো এক সময় এক রাজা ছিল। আচ্ছা যাক, ভালো কথা। কিন্তু যখন ওয়ান্স কনজাংশন হিসেবে থাকবে, ধরো ওয়ান্স আই স হিম, হি র্যান অ্যাওয়ে, তখন বোঝায় এটা দিয়ে আফটার, বোঝা গেছে? আফটার লিখলে যাই হয়তো, এখানে ওয়ান্স দেখাতে তাই হচ্ছে যে আমি তাকে দেখার পর সে দৌড়ে পালালো, বোঝা গেছে? অনেকে বলে ওয়ান্স এখানে যখনের মতো মিনিং, আসলে যখন না, এটা দিয়ে আফটারে মিনিং দেয়। এটা সবসময় মনে রাখবা, এটাই হচ্ছে স্টুডেন্টরা ভুলে যায়। এবং এটা প্রচুর ইউজ হয় ইংলিশে, যে ওয়ান্স যখন এটা কনজাংশন হিসেবে থাকবে এটা কি মিনিং দেবে বলো তো ভাইয়ারা? আফটার মিনিং দিবে। এই যে বললা না, এটা এক সপ্তাহ পরে তুমি নিশ্চিত ভুলে যাবা, বোঝা গেছে? এটা ভুলো না। ওয়ান্স যখন কনজাংশন হিসেবে থাকবে তখন এটা মিনিং দিবে পর বা আফটার, বোঝা গেছে? তাহলে এখানে আমরা লিখবো কি? পর লিখবো। এটা মনে রাখবা, খুব ভালোভাবে মনে রাখবা। এই প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড সবগুলোরই মিনিং কি? যদি। এগুলো হচ্ছে খুব ফর্মাল ক্ষেত্রে ইউজ করা হয়, ডে টু ডে ইউজে আমরা এগুলো ইউজ করি না। আনলেস মানে কি বলো? হ্যাঁ না দেওয়াই ভালো। যদি না, আনলেস হচ্ছে ইফের নেগেটিভ, যদি না। টিল মানে কি? পর্যন্ত। আর এই যে আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত, ওই একই কথা আর কি, ঘুরি ফিরি রেজাল্ট সেম। অ্যাজ সুন অ্যাজ মানে কি বলো? হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল, পর পর বলতে পারো আর কি। আর বাংলায় বলি পর পর, ইংলিশে কি বলবো? আফটার আফটার। তো ওইটাই হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ লং অ্যাজ মানে কি? ওই যতক্ষণ পর্যন্তর মতোই আসলে মিনিং আসে। ওই টিলের আর কি, টিলের আর কি তোমার সিনোনিম বলতে পারো। অ্যাজ মানে কি? যতটা। আর অ্যাজিউমিং দ্যাট মানে কি? এইটাকে বলা হয় ইফ ইন এ পজিটিভ ওয়ে। এটার মানে কি? হ্যাঁ বলতেছি, বোঝাচ্ছি। ধরো যে আই
will go to college if I pass my exams. But I will go to college assuming that I pass my exams. ডিফারেন্সটা বুঝো, দুইটা সেন্টেন্সকে তুলনা করলে আমরা এটার মিনিংটা বুঝবো। একটু দেখো সবাই, যদি আমি কলেজে যাব যদি আমি আমার এক্সামগুলোতে পাশ করি, তার মানে বাস্তবে দুইটা ঘটনাই ঘটতে পারে। আমি এক্সামে পাশ করতেও পারি নাও পারি, আর যদি করি তাহলে কলেজে যাব, তা নাহলে কলেজে যাব না, স্কুলেই পড়ে থাকবো। আর এইটার মিনিংটা হচ্ছে এরকম যে আমি কলেজে যাব যদি আমি এক্সামে পাশ করি এবং আমি মোটামুটিভাবে শিওর যে আমি এক্সামে পাশ করব। এই যে বাংলা একটা বাড়তি সেন্টেন্স বললাম না, ইংলিশে এটা বলা লাগে না যদি তুমি অ্যাজুমিং দ্যাট দাও। তার মানে এই ঘটনা, এই যে ইফের পরে যে ঘটনাটা লিখছি, এইটা ঘটাটা হচ্ছে 50-50, ঘটতেও পারে নাও পারে। আর যখন তুমি অ্যাজুমিং দ্যাট দিয়ে যখন হচ্ছে লিখবা, তখন এটা ঘটার ক্ষেত্রে তুমি যথেষ্ট কনফিডেন্ট যে হ্যাঁ এটাই হবে। বোঝা গেছে? এই হচ্ছে ইফ আর অ্যাজুমিং দ্যাটের ভেতরে ডিফারেন্স। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, তো এই জিনিসগুলা জাস্ট তোমার এসএসসি বা এইচএসসির জন্য এতটুকু জানলেই যথেষ্ট, এইটা জানার দরকার নাই। তারপর আমি তোমাদেরকে জোর করে জানাচ্ছি, শেখাচ্ছি। বুঝা গেছে? এখন বলো, এটা কি শিখাবো না এই টাইপ জিনিসগুলা শেখাবো? আচ্ছা, আমাদের বিভিন্ন টাইপের স্টুডেন্ট আসে। অনেক স্টুডেন্ট আসে অনেক জানার জন্য, আবার অনেক স্টুডেন্ট আসে শর্টকাট ওয়ে খুঁজে। ভাই আমার একটা শর্টকাট ওয়ে ধরে দেন, আই এম জিপিএ 5। তো আমরা বেছে নেই হচ্ছে সেই সব স্টুডেন্টদেরকে যারা হচ্ছে জানার জন্য ক্ষুধার্ত থাকে। তুমি যদি এত জানতে না মন চায়, ড্রিমার্সে অনেক বড় দরজা আছে, খুব অনায়াসে হচ্ছে বের হয়ে দৌড় মেরে চল, দৌড় মার লাগবে না, রাজদর্পে না কি বলে, রাজার বেশে হেঁটে হেঁটে চলে যেতে পারবা। কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে জোর করে হলেও জানাবই। বোঝা গেছে? এতটুকু বুঝছো? এই দুইটা জিনিস প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। আচ্ছা, এই যে দেখো ভাইয়ারা, এইখানে প্রথম যে চারটা কনজাংশন আছে, এই হু, হুম, হুএভার, হুমেভার, এই যে মিনিং লিখে দিছি না, তুমি মিনিং দিয়ে সব সেন্টেন্স সলভ করতে পারবা না। এইটা তোমাকে এখন অনেক সময় ধরে আমার বোঝানো লাগবে। কেন বললাম যে শুধু মিনিং দিয়ে এটা সলভ করা যায় না? আমি একটা সেন্টেন্স লিখতে দেই, দেখি তোমরা কতটুকু পারো। আমি এটা মুছে ফেলি নাকি? আচ্ছা, নাও এটা লিখে ফেলো। হি ইজ দ্য রাইটার ড্যাশ আই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এইখানে তোমার অপশন হিসেবে আছে ওই চারটা, হু, হুম, হুএভার, হুমেভার। এই চারটা থেকে এইখানে যে কোনো একটা হবে দিয়ে দাও। অপশন কোনগুলো? এই যে উপরের এইগুলা। He is the writer dash I believe is most likely to receive the award. এই সেন্টেন্সটা তোমার কেউ যদি ভবিষ্যতে স্যাট, জিআরই, জিম্যাট এগুলো যদি প্রিপারেশন নাও, এই টাইপের সেন্টেন্সগুলা ওইখানে সলভ করবা। হি ইজ দ্য রাইটার ড্যাশ আই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, তোমার অপশন হিসেবে এই চারটা আছে। লেখা শেষ? আচ্ছা, এইবার জিজ্ঞেস করি এক একজনকে, এই হু লিখছো কারা? প্রথমটা
তো হুই হচ্ছে অ্যান্সার। মাত্র অল্প কয়েকজন হাত তুললা। এই জন্যই বলা হয় যে গণতন্ত্র মূর্খের শাসন, তাই না? আবার কোনো কোনো ক্ষেত্রে এটা জ্ঞানীর শাসনও হতে পারে, ডিপেন্ড করে যে গণতন্ত্র কোথায় আছে। মানে গণতন্ত্র হচ্ছে আগুনের মতো, ঠিক মতো জায়গায় রাখতে পারলে এটা দিয়ে তুমি পৃথিবী গড়তে পারবা, আর ভুল জায়গায় রাখলে আগুন ধরে সব ধ্বংস হয়ে যাবে। এই দেখো, হি ইজ দ্য রাইটার ড্যাশ আই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এখানে কেন আমরা হু দিব, এটা একটা প্রশ্ন না? উত্তর হচ্ছে এই সেন্টেন্সে একটা বাড়তি অংশ আছে, যে অংশটা দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাকে কনফিউজড করার জন্য, আর কিচ্ছু না। সেটা কি? সেটা হচ্ছে আই বিলিভ। এইটা হচ্ছে সেন্টেন্সের একটা বাড়তি অংশ। এই জিনিসটাকে ইংলিশ গ্রামারে বলা হয় প্যারেনথেসিস স্টেটমেন্ট। প্যারেনথেসিস স্টেটমেন্ট। প্যারেনথেসিস মানে জানো? প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট। আমরা বাংলা লেখায় মাঝে মাঝে দেখবা যে কোনো একটা কিছুর পাশে ব্র্যাকেটে একটা বাড়তি ইনফরমেশন দিয়ে আবার লেখা শুরু করে, তাই না? এইটা হচ্ছে অনেকটা ওই রকম। তো ওরা এখানে ব্র্যাকেট না দিয়ে সরাসরি সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট লিখে দিস। তার মানে এইটা কি আসলে একটা ব্র্যাকেটে থাকা অংশ, এইটার সাথে মেইন সেন্টেন্সের কোনো কানেকশন নাই, স্ট্রাকচারাল কোনো কানেকশন নাই, এটা জাস্ট সেন্টেন্সের ভেতরে দিয়ে দিস। বোঝা গেছে? একটা বাড়তি অংশ। বুঝবা কিভাবে? এটা একটা ভালো প্রশ্ন যে ভাইয়া সেন্টেন্সে যে বাড়তি অংশ আছে এটা আমরা বুঝবো কিভাবে? তোমাকে যখন একটা ম্যাথ সলভ করতে দেয় তুমি বুঝো কিভাবে যে এইভাবে করলে সলভ হতে পারে? হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে, বা ধরো হচ্ছে চিন্তা করতে করতে। তো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, বা তুমি যদি এগুলো নিয়ে ভাবো আস্তে আস্তে এমনিতেই তুমি পারবা। হ্যাঁ, কেউ কেউ শুনলেই বুঝে, কেউ কেউ শুনলে নাও বুঝতে পারে। আচ্ছা, যে এত কিছু বুঝো আর গ্রামার বুঝো না কেন? যে হি ইজ দ্য, এটা ধরো নাই, আই বিলিভ ধরো নাই, তাহলে তুমি কি দিতা? হি ইজ দ্য রাইটার হু ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড দিতা না? লাইকলি বলতে এখানে কি বোঝাচ্ছে বলো? সম্ভাব্য, যে ওই হচ্ছে পাইতে পারে হচ্ছে অ্যাওয়ার্ডটা, সেই হচ্ছে রাইটার যে এই অ্যাওয়ার্ডটা পেতে পারে, এবং এই বিষয়টা কি করি আমরা? বিশ্বাস করি। বোঝা গেছে? আচ্ছা, তো তোমাদেরকে আমি সেন্টেন্সে এমনিতেই হচ্ছে বোঝালাম যে কিভাবে এটা সলভ করতে হয়। তবে আমি একটু গ্রামার দিয়েও এক্সপ্লেইন করি, কারণ অনেকে হচ্ছে তোমার এই সরাসরি সেন্টেন্স দেখে অ্যান্সার খুঁজে পায় না, অনেকে গ্রামার দিয়ে সলভ করতে হচ্ছে কমফোর্টেবল ফিল করে, কেউ কেউ হচ্ছে সেন্টেন্স ডিরেক্ট পড়ে মিনিং দিয়ে হচ্ছে সলভ করতে পারে। এটা হচ্ছে তুমি সেন্টেন্সের মিনিং দেখে বা সেন্টেন্সটা দেখে অবজার্ভ করে তুমি অ্যান্সার চাইলে দিতে পারো, চাইলে আবার গ্রামারের রুল সলভ করেও হচ্ছে এটা দিতে পারো। তো গ্রামারের রুলটা কি এটা আমরা এখন একটু দেখব। মুছলাম এগুলা। এইখানে লেখো সাবজেক্ট, তারপরে লেখো অবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি বলো? হি এর অবজেক্ট কি? হিম। এই যে ভাইরা, হি হচ্ছে সাবজেক্ট আর হিমটা কি? অবজেক্ট। আচ্ছা, এটা বিষয় না আমাদের। হু হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি বলো? হু এর অবজেক্ট কি? হুম। আর হুএভার হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি? হ্যাঁ, হুমএভার। এবার প্রশ্ন হচ্ছে দুইটাই সাবজেক্ট আবার দুইটাই অবজেক্ট, কোনটা আমরা কখন ইউজ করব? এখানে আমরা লিখে দিই। বলতো কি লিখছি? অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT। অ্যান্টিসিডেন্ট থাকলে আমরা হু হুম দিব, আর অ্যান্টিসিডেন্ট যদি না থাকে, অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা হুএভার বা হুমএভার দিব। প্রশ্ন হচ্ছে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি? ধরো আমরা যদি এখানে বলি যে রহিম ইজ এ স্টুডেন্ট, হি goes to school regularly.
বলো তো হি কার পরিবর্তে লিখছি? রহিমের পরিবর্তে। তাহলে হি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কোনটা? রহিম। বোঝা গেছে বিষয়টা? আমরা যখন কোনো প্রোনাউন লিখি সেই প্রোনাউনের যে নাউনটা, সেই নাউনটা কি ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলে। কেউ যদি বলে যে বলো তো এই সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট কোনটা, এটা ভুল, প্রশ্নই হয় নাই। তোমাকে বলা লাগবে যে এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কোনটা। এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কি? রহিম। ধরো আমি যদি বলি ইয়েস্টারডে আই বট এ শার্ট, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে ইটের অ্যান্টিসিডেন্ট কোনটা? শার্ট। বোঝা গেছে? এই জিনিসটা কি আমরা বলি কি? অ্যান্টিসিডেন্ট। মনে থাকবে সবার? মানে যখন আমরা কোনো প্রোনাউন ইউজ করি সেটার যে নাউন থাকে ওই নাউনটাকেই আমরা ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলি। বলো তো কোন প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাই, কোন কোন প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট লাগে না, দরকারই নেই অ্যান্টিসিডেন্ট, ডিরেক্ট আমরা ইউজ করতে পারি। চিন্তা করো আরেকটু। নর্মাল প্রোনাউনগুলোই চিন্তা করো, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি ওগুলোই চিন্তা করো। আই, উই কোনো নাউন লাগে? আই বলতে গেলে, উই বলতে গেলে কোনো নাউন লাগে? ইউ বলতে গেলে কোনো নাউন লাগে? লাগে না। অর্থাৎ আই, উই, ইউ এগুলার কোনো নাউন লাগে না। হি, শি, দে এগুলার লাগে, তাই না? আচ্ছা যাক, হ্যাঁ লাগে না। হ্যাঁ ভাইয়া, ন্যারেশন, আচ্ছা ঠিক আছে, আবার একটা শীট দিয়ে দিব তোমাদের। এদিকে চলে আসি আমরা। এখন দেখো আমরা যদি লিখি না, এটা সলভ করো, এটার জন্য কোনো রুল লাগে না, এমনিতেই পারা যায়। তারপর লেখো হি ইজ দ্য পারসন ড্যাশ ক্যান ডু ইট, হি ইজ দ্য বয় ড্যাশ উই ট্রাস্ট, হি ক্যান ইউ ক্যান গো টু ড্যাশ ক্যান সলভ ইট ইজিলি, ইউ ক্যান চুজ ড্যাশ ইউ ওয়ান্ট। লিখে ফেলো। লেখা শেষ সবার? একটু খুলে রাখো। এটা কি হবে বলো? হি ইজ দ্য পারসন, দেখো ক্যান ডু, ওর একটা সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট হিসেবে কাজ করে কে? হু আর হুএভার। আমরা কেন এখানে হু দিব? কারণ হু এর অ্যান্টিসিডেন্ট কোনটা? এই যে দ্য পারসন। এবার দেখো ট্রাস্টের সাবজেক্ট তো দেয়াই আছে, নতুন করে আমাদের সাবজেক্ট লাগবে। আমরা তাহলে অবজেক্ট নিব হুম বা হুমেভার। আমরা কেন হুমকে বেছে নেই? কারণ হচ্ছে হুমের আগে অ্যান্টিসিডেন্ট আছে, এই যে দ্য বয়। এরপরে দেখো ক্যান সলভ, এটা তো একটা ভার্ব তাই না? ওর তো একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হিসেবে কাজ করে কে? হু বা হুএভার। আমরা কেন এখানে হুএভারটাকে বেছে নেই? কারণ হচ্ছে এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তারপরে হচ্ছে ইউ ক্যান চুজ ড্যাশ ইউ ওয়ান্ট, ওয়ান্টেড তো সাবজেক্ট অলরেডি দেয়াই আছে, নতুন করে সাবজেক্টের দরকার নেই। তাহলে আমরা অবজেক্ট নিব হুম বা হুমেভার। কেন আমরা হুমেভার বেছে নিলাম? কারণ হচ্ছে এইটার হুমেভারের কোনো অ্যান্টিসিডেন্ট পাচ্ছ এখানে, কারো কথা বলছে? একটা জিনিস মনে রাখবা, এই কয়টা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ওদের অ্যান্টিসিডেন্টটা ঠিক ওদের আগেই থাকবে, অনেক দূরে যাবে না। বোঝা গেছে? একদম ঠিক ইমিডিয়েট আগে থাকবে। এই বিষয়গুলা কেউ কেউ মিনিং দিয়ে সলভ করতে পারো ইজিলি, এটা খুবই ভালো। কেউ যদি গ্রামারকে ওভারকাম করে যদি মিনিং দিয়েই যদি সলভ করতে পারে, এটা বেস্ট ওয়ে। কিন্তু আমাদের তো হচ্ছে এখানে মিক্সড স্টুডেন্ট আসে, সবাইকে তো আর এক পাল্লায় মাপা যায় না।
তো এই জন্য আমি তোমাদেরকে গ্রামারের রুলও হচ্ছে দেখিয়ে দিলাম, তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো ওইভাবে তুমি অ্যান্সার দিবা, কিন্তু এত সহজভাবে কোয়েশ্চেনটা থাকবে না। ওরা কি করবে ঠিক এই পয়েন্টটাতে, কেমন ঠিক এই পয়েন্টটাতে একটা অ্যান্টিসিডেন্ট, এই যে তোমার প্যারেনথেসিস, হ্যাঁ ঠিক এই পয়েন্টগুলোতে একটা প্যারেনথেসিস স্টেটমেন্ট অ্যাড করে দিবে, তখনই তুমি কনফিউজড হয়ে যাবা। বোঝা গেছে? হ্যাঁ এমনিতেই বোঝা যায়। একটা বিষয় মনে রাখবা সব সময়, যে ভার্ব হচ্ছে অত্যন্ত লয়াল, বুঝছো? এটার মানে কি, ও হচ্ছে জাস্ট একটা নিয়েই সন্তুষ্ট, মানে সব সময় একটা ভার্বের একটাই সাবজেক্ট থাকবে। ও হচ্ছে অত্যন্ত ভালো মানুষ, আমাদের মতো না যে দুইটা নিয়ে থাকবে। বোঝা গেছে? তাহলে ভার্বের একটা ভার্বের সাবজেক্ট কয়টা থাকতে পারে? সর্বোচ্চ একটাই। একটা ছাড়াও কখনো দুইটা সাবজেক্টের ভার্ব হিসেবে কাজ করবে না। আর সাবজেক্টও অত্যন্ত লয়াল, সাবজেক্টও সবসময় কি করে, একটা ভার্বকে অ্যাকসেপ্ট করে, ও দুইটা ভার্ব নিয়ে বসে থাকে না। বোঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করো, দেখো এই যে ট্রাস্ট, ও একটা ভার্ব না, ওর একটা সাবজেক্ট লাগবে। আর ভার্ব কখনো সাবজেক্ট ছাড়া ইউজ হয় না, সাবজেক্টও কখনো ভার্ব ছাড়া ইউজ হয় না। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটাকে দেখি না, কিন্তু ও কি করে, পর্দার আড়ালে লুকিয়ে থাকে, তাই না? হ্যাঁ পর্দার আড়ালে লুকিয়ে থাকে। যে ওপেন দ্য ডোর মানে কি, ইউ ওপেন দ্য ডোর, যে পর্দার আড়ালে লুকিয়ে আছি, আসলেই খবর আছে, এরকম একটা অবস্থা। বোঝা গেছে? আচ্ছা তো দেখো ট্রাস্ট, ওর একটা সাবজেক্ট লাগবেই, সেই সাবজেক্টটা কোনটা? উই। বোঝা গেছে? এইখানে হচ্ছে ইজ একটা ভার্ব, ওর একটা সাবজেক্ট লাগবেই, ওর সাবজেক্ট কোনটা? হি। তাহলে নতুন করে আর সাবজেক্ট আনার কোনো জায়গা আছে? একটা সাবজেক্ট আনলেই আমার এখন কি লাগবে? ভার্ব লাগবে। আমি কি সেন্টেন্সে ভার্ব ইম্পোর্ট করতে পারবো? পারবো না। এই জন্য আমরা এই দুইটা সাবজেক্টের একটাও হচ্ছে এই সেন্টেন্সে ইউজ করতে পারবো না। আমাদের কি ইউজ করা লাগবে? অবজেক্ট। এই জন্য আমরা এখানে হুম বা হুমেভার যে কোনো একটা ইউজ করলাম। এবার এই লাস্টের সেন্টেন্সটা দেখো, সেই মইটার মতোই, যে ওয়ান্টের সাবজেক্ট হচ্ছে ইউ, আর ক্যান চুজের সাবজেক্ট হচ্ছে ইউ। আমাদের নতুন করে সাবজেক্টের দরকার আছে, এই জন্য আমরা কি দিলাম? অবজেক্ট দিলাম। এবার প্রথম সেন্টেন্সটা দেখো, ক্যান ডু, ও তো একটা ভার্ব, তাই না? ওর তো সাবজেক্ট লাগবেই, ও তো সাবজেক্ট ছাড়া ইউজ হতে পারবে না। আর এই ইজের সাবজেক্ট কি? হি। তো যেহেতু ওর সাবজেক্ট লাগবেই, এই জন্য আমরা এখান থেকে একটা সাবজেক্ট বেছে নিয়ে বসালাম। বোঝা গেছে বিষয়টা? এবার 3 নম্বরটা দেখো, ক্যান সলভ, এইটা একটা ভার্ব না? তাহলে ওরও কি হবে? একটা সাবজেক্ট লাগবেই, তাছাড়া ও ইউজ হতে পারবে না। এই জন্য আমরা এই দুইটা সাবজেক্ট থেকে একটা চুজ করে এখানে বসালাম। বুঝতে পারছো বিষয়টা? সবাই একটু পেজ নাম্বার 130 বের করো, বইয়ের পেজ নাম্বার 130। 131-এ যাও, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার 131-এ যাও। এইখানে প্রথম 10টা একটু সলভ করো সবাই, প্রথম 10টা সেন্টেন্স সলভ করো সবাই, বইয়ের প্রথম 10টা। শুধু অ্যান্সার লেখো, তোমার সেন্টেন্স লেখার দরকার নেই আপাতত, শুধু অ্যান্সারটা লিখে ফেলো সবাই। আচ্ছা আমরা একটু অ্যান্সারগুলো বলি। হি ইজ দ্য রাইটার, এটা আমরা শুরুই করছিলাম তাই না? হি ইজ দ্য রাইটার হু উই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এখানে উই বিলিভটা হচ্ছে বাড়তি অংশ, এটা বাদ, এটাকে আমরা প্যারেন্থেসিস স্টেটমেন্ট বলি। ইজের জন্য একটা সাবজেক্ট লাগবে। আমরা হুকে কেন বেছে নিলাম? কারণ হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য রাইটার। এরপরে 2 নম্বরটা দেখো, ইউ থিঙ্ক হচ্ছে এই সেন্টেন্সে একটা প্যারেন্থেসিস স্টেটমেন্ট বা একটা বাড়তি অংশ। মনে করো ইউ থিঙ্ক নাই, তাহলে কি থাকবে? ক্যান সলভ। ক্যান সলভের একটা সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট হিসেবে কাজ করে কে? হু আর হুএভার। আমরা কেন হুএভারকে বেছে নিব? দেখো ও এই গ্যাপের ঠিক ইমিডিয়েট আগে কারো কথা বলছে, কাউকে মিন করছে, করে নাই, কেউই নাই। তার মানে কি ওর অ্যান্টিসিডেন্ট আছে কি নাই? নাই। এই জন্য আমরা কি দিলাম? হুএভার, যে ইউ শুড গো টু হুএভার ইউ থিঙ্ক ক্যান সলভ দ্য প্রবলেম। যে তোমার যাওয়া উচিত, তুমি মনে করো যেই এটা সলভ করতে পারবে প্রবলেমটা, তার কাছেই যাওয়া উচিত, এরকম। তারপরে 3 দেখো,
এই সেন্টেন্সেও একটা বাড়তি অংশ আছে, সেটা হচ্ছে ইউ আর কনফিডেন্ট। মনে করো ইউ আর কনফিডেন্ট নাই, তাহলে ক্যান ডু এর একটা সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট হিসেবে কাজ করে কে কে? হু আর কি হুএভার। আমরা কেন হুএভারকে বেছে নিব বলো? কারণ এর আগে অ্যান্টিসিডেন্ট নাই, চুজের পরে কিছু বলছে, কারো কথা বলছে? বলে নাই। এই জন্য আমরা দিব চুজ হুএভার ইউ আর কনফিডেন্ট ক্যান ডু দিস জব মোস্ট পারফেক্টলি। বোঝা গেছে এতটুকু? এবার 4 নম্বরটা দেখো, দ্য পারসন। এই সেন্টেন্সে কি কিন্তু কোনো বাড়তি অংশ নাই, বোঝা গেছে? এই সেন্টেন্সে কোনো বাড়তি অংশ নাই। কিভাবে বাড়তি অংশ নাই তুমি দেখো, যে আস্কড টু কাম হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। টু কাম হচ্ছে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বে কোনো সাবজেক্ট লাগে না, টু কাম বাদ। আস্কডের সাবজেক্ট কি? আই। আর হ্যাজ নট কাম, এইটার সাবজেক্ট কি বলো তো? দ্য পারসন। বোঝা গেছে? তাহলে সাবজেক্ট ভার্ব সব কিছু মিলে মিলে গেছে, এখানে কোনো বাড়তি অংশও নাই। তাহলে তুমি কি দিবা? অবজেক্ট দিবা। অবজেক্ট হিসেবে হুম দিবা নাকি হুমএভার দিবা? হুম দিবা। কেন? কারণ হুমের ঠিক আগে কি আছে? দ্য পারসন, এটাই ওর অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য পারসন হুম আই আস্ক টু কাম হ্যাজ নট কাম ইয়েট। তারপরে 5 দেখো, গেটস দিস অফার উইল নট ইভেন থিঙ্ক ফর লিটল। এখানে গেটসের একটা সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট হিসেবে কাজ করে কে? হু আর হুএভার। আমরা এখানে কোনটা নিব বলো? হুএভার নিব। কেন হুএভার নিলাম? কারণ হচ্ছে এর আগে অ্যান্টিসিডেন্ট তো দূরে থাকে, এর আগে কিছুই নাই। বোঝা গেছে? হ্যাঁ, যে হুএভার গেটস দিস অফার উইল নট ইভেন থিঙ্ক ফর এ লিটল। আচ্ছা, এইবার জিনিসটা ধরতে পারো কিনা একটু দেখি, বলো তো ভাইয়ারা। উইল নট ইভেন থিঙ্ক, এমনকি চিন্তাও করবে না, ফর এ লিটল, একটু সময়ের জন্য। এটার সাবজেক্ট কোনটা বলো তো? হ্যাঁ, 6 না 5। যে উইল নট ইভেন থিঙ্ক ফর এ লিটল বা উইল নট ইভেন থিঙ্ক, এটার সাবজেক্ট কোনটা? হুএভার তো হচ্ছে গেটস এর সাবজেক্ট। বাংলায় আমি প্রশ্ন করি তোমাকে, তুমি উত্তর দাও, যে কে একবারের জন্য চিন্তা করবে না? কে? অ্যান্সারটা কি হবে বলো? বাংলা অ্যান্সারটা দাও তোমরা। অ্যান্সারে কি আসে? যেই এই অফারটা পাবে, তাই না? তাহলে পুরোটাই সাবজেক্ট। হুএভার গেটস দিস অফার পুরোটাই হচ্ছে উইল নট ইভেন থিঙ্কের সাবজেক্ট। মানে একটা পুরো আস্ত সেন্টেন্সের অংশ, বাক্যাংশকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করলাম এখানে। হ্যাঁ, ক্লজ। তারপরে 6 দেখো, 6 হচ্ছে 5-এর ঠিক উল্টা। 5-এ যেমন গেটস ছিল ভার্ব, এই জন্য তুমি সাবজেক্ট আনছো, কিন্তু এইখানে কি হয়েছে? আই আস্কড। আস্কডের সাবজেক্ট অলরেডি দেয়াই আছে, তুমি এখন হুএভার আনবা নাকি হুমএভার আনবা? হুমএভার। যে হুমএভার আই আস্কড ফর সাপোর্ট সাপোর্টেড মি। কেউ যদি প্রশ্ন করে যে সাপোর্টেড মি, সাপোর্টেডের সাবজেক্ট কোনটা? পুরোটাই হুমএভার আই আস্কড ফর সাপোর্ট। যে আমাকে সাপোর্ট করেছিল কারা? যাদেরকেই আমি সাপোর্টের জন্য বলেছিলাম। বোঝা গেছে বিষয়টা? 7 খুবই সহজ, এটা পারবা। অনেকে মনে করে কি আই বিলিভ থাকলেই মনে হয় সেন্টেন্সের বাড়তি অংশ। না, এখানে কোনো বাড়তি অংশ নাই। কেন? এখানে কোনো বাড়তি অংশ নাই। যে জন ড্যাশ আই বিলিভ ক্যান বি রিলাইড অন। 7-এ আমি যদি বলি ক্যান বি রিলাইড অন, এটার সাবজেক্ট কি? জন। আর বিলিভের সাবজেক্ট কি? আই। নতুন করে সাবজেক্টের দরকার আছে? নাই। তাহলে আমরা অবজেক্ট নিব, হুম বা হুমএভার। এখানে কি হবে বলো? হুম হবে। কেন? তার আগে অ্যান্টিসিডেন্ট আছে কি? জন। যে জন হুম আই বিলিভ ক্যান বি রিলাইড অন। তারপরে 8 দেখো, গিভ দ্য প্রাইজ টু ড্যাশ ইউ ওয়ান্ট। এই ওয়ান্টের তো সাবজেক্ট দেয়াই আছে ইউ। তাহলে তুমি কি করবা? নতুন করে কি সাবজেক্টের দরকার আছে? না, অবজেক্ট নিয়ে আসবো আমরা, হুম বা হুমএভার। এখানে আমরা কোনটা নিয়ে আসবো বলো? যে গিভ দ্য প্রাইজ টু হুমএভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, 9 হচ্ছে হুবহু 5-এর মতো, তাহলে কি হবে বলো? হুএভার ইজ অ্যাপয়েন্টেড উইল ফাইন্ড দ্য পজিশন ভেরি চ্যালেঞ্জিং। আর 10 হচ্ছে হুবহু 7-এর মতো, তাহলে 10 কি হবে বলো? রায়ান হুম আই এক্সপেক্টেড টু কাম ডিডন্ট কাম। বোঝা গেছে? এইবার 11, 12, 13, 14 সলভ করো। 11, 12, 13 হচ্ছে স্যাট, জিআরই, জিম্যাট এইসব বই থেকে হচ্ছে কালেক্ট করা। আর লাস্টেরটা হচ্ছে মেবি বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটি থেকে কালেক্ট করা। একটু সলভ করে ফেলো।
আচ্ছা দেখো অ্যান্সার দেখো সবাই, ইট ইজ নো ওয়ান বাট কিছু একটা হবে, হি বা হিম, তাই না? যে কোনো একটা হবে। বাট এখানে কি মিনিং দিচ্ছে বলো? ছাড়া, ছাড়া মিনিং দিচ্ছে। বাট যখন ছাড়া মিনিং দেয় তখন এটাকে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। যেমন আমরা চাইলে এখানে বাট না দিয়ে কি দিতে পারতাম? এক্সেপ্ট দিতে পারতাম। তো তুমি যদি এখানে এক্সেপ্ট দিতা বাট না দিয়ে, তাহলে কি এক্সেপ্টের পরে হি দিতা নাকি হিম দিতা? হিম দিতে না, হিম দিতা না। কারণ আমরা কি করি, কোনো একটা প্রিপোজিশনের পরে আমরা কি ইউজ করি বলো? ধরো আমরা যদি বলি গিভ ইট টু মি নাকি আই? মি বলো না? তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রিপোজিশনের পরে আমরা সাবজেক্টিভ প্রোনাউন দেই না অবজেক্টিভ প্রোনাউন দেই? অবজেক্টিভ প্রোনাউন দেই। তো বাট যখন ছাড়া মিনিং দেয়, বাট যখন ছাড়া মিনিং দিবে তখন এটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? প্রিপোজিশন। এই ছাড়া মিনিংয়ে আর কারা কারা আছে বলো? এক্সেপ্ট হতে পারে, এক্সক্লুডিং হতে পারে, তারপরে হচ্ছে উইদাউট হতে পারে, সবগুলা কি আমরা কি বলবো? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে আমরা কি ইউজ করি? সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? অবজেক্টিভ। তাহলে হি হবে না হিম হবে বলো? হিম হবে। তাহলে অলরেডি দুইটা অপশন তোমার জন্য বাদ। কোন কোনটা বাদ বলো? এ আর বি বাদ গেল, তাই না? আচ্ছা লিখছো এটা? এ আর বি বাদ গেল, রইল কোনটা? সি আর ডি। নো ওয়ান বাট হিম। এইবার এই সেন্টেন্সে একটা বাড়তি অংশ আছে, বাড়তি অংশটা হচ্ছে আইনো। আইনোটাকে বাদ দাও, তাহলে কি হবে বলো? হুম ক্যান হ্যান্ডেল নাকি হু ক্যান হ্যান্ডেল? হু ক্যান হ্যান্ডেল। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? ডি। বোঝা গেছে? তারপরে দেখো 12, দ্য কন্টেস্ট জাজেস ওয়ার টোল্ড টু গিভ দ্য প্রাইজ। এটা একটা নর্মাল সেন্টেন্স, যে এটা অ্যান্সার কোনটা হবে বলো? বি, বরিশালের বি। যে দ্য কন্টেস্ট জাজেস ওয়ার টোল্ড টু গিভ দ্য প্রাইজ টু দ্য বয় হু ড্রিউ দ্য বেস্ট পিকচার। এবার 13 দেখো, ইফ ইট ইজ দ্য প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এটার অ্যান্সার হচ্ছে ডি, ঢাকার ডি। যে হু শুড বি ব্লেমড ফর দ্য ইকোনমিক ক্রাইসিস, দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড এ সিচুয়েশন ইজ টু রিজেক্ট। আচ্ছা এইখানে কেউ কি এ দাগাইছো? যুক্তিসঙ্গতভাবে এটা এ হওয়া উচিত, কিন্তু তুমি নেটে লিখে সার্চ দাও, দেখবা এটা স্যাট বা জিআরই জিম্যাটের কোনো একটা কোয়েশ্চেন হবে এবং দেখবা সব জায়গায় অ্যান্সার হচ্ছে দেয়া ডি। এখন কেন অ্যান্সার ডি, কেন এ না, এইগুলোর না কোনো ব্যাখ্যাও তুমি খুঁজে পাবা না। এটা জাস্ট একটা ব্যাখ্যাই বলে, সেটা হচ্ছে ইংলিশে ওইভাবে বলে না, ওইভাবে বলে। এখন ইংলিশে ওইভাবে বলে না, ওইভাবে বলে, এটা তুমি আমি জানা কি সম্ভব? আমরা কি নেটিভ স্পিকার? জানা আসলে সম্ভব না। তো এইটাই বড় বড় এক্সামে তোমার কিছু মার্কস কাটা যাবেই, ওটার জন্য তোমাকে প্রিপেয়ার থাকা লাগবে। ওইটা পারলে পারছো, না পারলে নাই। এটার আসলে গ্রামার দিয়ে ব্যাখ্যা করে বোঝানোটা আসলে কঠিন। ইংলিশে এইভাবে বলে, এই জন্যই এটা অ্যান্সার। তোমার ইংলিশের সাথে যত বেশি কানেকশন বাড়বে, তুমি যত বেশি ইংলিশ পড়বা, ইংলিশের মধ্যে থাকবে, এই জিনিসগুলো তত বেশি রিচ করতে পারবা। আচ্ছা তাহলে 13-এর অ্যান্সার কি? ডি। আর 14 কি হবে বলো? ইট ওয়াজ উই না আস? ওয়াজটা কি বি ভার্ব না? বি ভার্বের পরে আই যে উই হয় না আস হয়? উই, উই। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, ইট ইজ আই, ইট ইজ উই। বোঝা গেছে? ফর্মাল ইংলিশে। ইনফর্মালি তুমি বলতে পারো ইট ইজ আস, ইট ইজ মি, কিন্তু এটা একাডেমিক ক্ষেত্রে অ্যাকসেপ্টেড না। তাহলে ইট ইজ উই হু হ্যাড ওয়েন্ট হবে নাকি লেফট হবে? লেফট বিফোর। তাহলে অ্যান্সার কি হবে 14-এর সি। বুঝছো সবাই? হ্যাঁ, ওয়েন্ট তো ফার্স্ট ফর্ম। বোঝা গেছে? আমাদের কনজাংশনের আরও একটা ক্লাস করে ফেললাম, আরও বহুত ক্লাস সামনে আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।